মোদির বৈঠক হলো এবং সাংবাদিকদের সামনে বাংলাদেশ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বাংলাদেশের দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালন করবেন, তিনি দেখবেন এবং তার বন্ধু এভাবেই আখ্যা দিয়ে মোদির উপরে ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের ইস্যু মানে হচ্ছে যে বর্তমান সরকার ইস্যু, শেখ হাসিনা ইস্যু, আওয়ামী লীগ ইস্যু। এই ইস্যু যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির উপরে ছাড়লেন তখন ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়াটা আমেরিকার কাছে বোধহয় এক ধরনের বৈধতা পেয়ে গেল। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে নানা রকমের কথা হচ্ছিল। ভারত কোন অধিকারে কোন আইনে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনার যেখানে পাসপোর্ট বাতিল করে দেয়া হয়েছে সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কোনো কারণ নেই ভারতের, সেরকম আলোচনা সমালোচনা যখন চলছিল ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প মোদির উপরেই বলটা ছেড়ে দিলেন, মোদির কোর্টে বলটা দিয়ে দিলেন। এখন মোদি যেভাবে খেলবেন সেভাবেই হবে। যখন মোদির কোর্টে বল চলে গেল তখন ডক্টর ইউনূসের জন্য সেটা কি বড় ধরনের বিপদ ডেকে আনবে, নাকি আবার আরেকটা ব্যাখ্যা যেটা আসছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কৌশলে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদির কাছে ছেড়ে দিয়েছেন যেন এখানে আমেরিকার কিছু করা না লাগে। ব্যাপারটা দুইভাবেই ব্যাখ্যা হচ্ছে। আবার একই ভিডিও, যে ভিডিওতে সাংবাদিক প্রশ্ন করছেন ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র কি করবে, যুক্তরাষ্ট্রের ভাবনা কি, সেখানেই ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে আমার বন্ধু বাংলাদেশের ব্যাপারটা আমার বন্ধু নরেন্দ্র মোদি দেখবেন, সেই একই ভিডিওটাকে দুই পক্ষ, আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগ এবং সরকারের সমর্থক এবং অন্যান্য দল আওয়ামী এন্ট্রি যারা, তারা দুই পক্ষ দুইভাবে প্রচার করছে। যারা সরকার পক্ষ কিংবা আওয়ামী এন্ট্রি পক্ষ তারা এটাকে এক ধরনের নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রল হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও এটা কোনোভাবেই নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রল না, খুবই সিরিয়াসভাবে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গ। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গে কি করেন এবং আমেরিকার সঙ্গে যেটা প্রকাশ্যে তো আর বেশি কথা হয় না, যেমন প্রকাশ্যে যদি আমেরিকাকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করবেন কিনা, আমেরিকা তো নিশ্চয়ই বলবে না যে হস্তক্ষেপ করব, কারণ হস্তক্ষেপ করার রাইটস কোনো দেশের নেই আরেক দেশের ওপরে। আর তারা কৌশলে খেলবে, খেলাটা কৌশলেই হয়, আন্তর্জাতিক খেলাটা কৌশলে হয়। অনেক খেলাই হতে পারে, সেই খেলার মাঝে যেটা ভাবা হচ্ছে যে মোদি ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে কনভিন্স করে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আমেরিকার বাজারে বাংলাদেশের গার্মেন্টসের যে প্রায় 35% বেশি গার্মেন্টসের ক্রেতা নির্ভরতা আমেরিকার বাজারে, সেই বাজারটা যদি আমেরিকা বন্ধ করে দেয় কিংবা সেই বাজারে যদি কর অনেক বেশি আরোপ করা হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে এবং সরকার চাপে পড়তে পারে। সরকার চাপে পড়ে সরকার হয়তো পদত্যাগ করতে পারে, এরকম ব্যাপার রয়েছে। আরেকটা ব্যাপার যেটা প্রকাশ্যেই মোদি এবং ট্রাম্প আলোচনা করেছেন, ডোনাল্ড ট্রাম্প একেবারে স্পষ্টভাবে বলেছেন যে দুই দেশের বর্ডারে জঙ্গিবাদ নির্মূল করা হবে এবং স্পেশালি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ইসলামী জঙ্গিবাদ। ইসলামী জঙ্গিবাদ বলতে তিনি পাকিস্তানকে যেমন বুঝিয়েছেন বাংলাদেশকেও বুঝিয়েছেন, কারণ গত কিছুদিন হলে, গত 5-6 মাস ধরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আমরা দেখেছি, মাজার ভাঙার সংস্কৃতি দেখেছি, সাংস্কৃতিক কর্মীদের উপরে নানা রকমের গজব নাজিল হতে দেখেছি, সাংস্কৃতিক কর্মীরা নানা কাজে যে বাধা পেয়েছেন, সাংস্কৃতিক কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে, শিল্পকলায় আক্রমণ করা হয়েছে। এরকম যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা ইসলামী জঙ্গিবাদকে লালন করে, এরকম আখ্যা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প যখন বলেন ইসলামী জঙ্গিবাদ রুখবেন এবং কঠোর হাতে রুখবেন, ইসলামী টেরোরিস্টকে তিনি মোকাবেলা করবেন দুই দেশ ভারত এবং আমেরিকা মিলে, তখন কিন্তু সেটা বাংলাদেশের জন্য বেশ খারাপ খবর। বাংলাদেশে চলমান ব্যাপারগুলো যদি চলতে থাকে, সেগুলো যদি নিরসন না হয় তাহলে বাংলাদেশের জন্য ওই দিক থেকে একটা বড় চাপ চলে আসবে। যদিও
ইসলামী জঙ্গিবাদের ব্যাপারটা যে শুধুমাত্র ডক্টর ইউনূস সরকারের আমলেই মাথাচাড়া দিয়েছে সেটা না, এর আগেও আমরা বিভিন্ন সরকারের আমলে দেখেছি, বিএনপির আমলে দেখেছি, আওয়ামী লীগের আমলে দেখেছি, আমরা বাংলা ভাইয়ের উত্থান দেখেছি, আমরা উদীচির অনুষ্ঠানে বোমা হামলা দেখেছি, আমরা পয়লা বৈশাখের সকালের অনুষ্ঠানে ছায়ানটের প্রোগ্রামে বোমা হামলা দেখেছি, এরকম আমরা 21শে আগস্টের আওয়ামী লীগের ওপরে গ্রেনেড হামলা দেখেছি, অনেক ঘটনায় দেখেছি যেটার সঙ্গে ইসলামী জঙ্গিরা জড়িত বলে বিভিন্ন তদন্তে বিভিন্নভাবে উঠে এসেছে। এই কারণেই বাংলাদেশে কোনোভাবেই এর আগের সরকারগুলো এই ব্যাপারে খুবই সচেতন থাকার চেষ্টা করেছে। যদিও বিএনপির উপরে এরকম অভিযোগ আসে যে বিএনপি অনেককে মদত দিয়েছে, কিন্তু আওয়ামী লীগও কম মদত দেয়নি। আওয়ামী লীগ শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে হেফাজতের সঙ্গে হাত মিলিয়েছে, হেফাজতকে রেলের জমি দিয়েছে, প্রায় 41 একর রেলের জমি দিয়েছে বলে ফলাও করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছি। সত্য মিথ্যা সেগুলোর সরকার কখনো প্রকাশ করেনি। এরকম নানা রকমের ব্যাপার আমরা কিন্তু দেখেছি। আমরা শেখ হাসিনার আমলেই বাউলের গান বাড়ি ভাঙতে দেখেছি, সাধু সঙ্গ ভেঙে দিতে দেখেছি, কিন্তু শেখ হাসিনা সরকার নির্বাক থেকেছে, কোনো পদক্ষেপ নেয়নি। বাউলের চুল কেটে দেওয়া হয়েছে, বাউলের গান বাড়ি পোড়ানো হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু আগেও আমরা দেখেছি। ইউনূস সরকারের আমলে সেটা আরো বেশি মাথাচাড়া দিয়েছে। আমরা বইমেলাতে আক্রমণ দেখলাম। এই কারণেই যেটা হতে পারে, সরকারকে চাপে ফেলার একটা কৌশল আমেরিকা নিতে পারে যে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেয়া যাবে না। বাংলাদেশের মানে সারা দেশে যেভাবে মব কালচার তৈরি হচ্ছে সেটাও জঙ্গিবাদের একটা পার্ট বলে অনেকে মনে করেন। সেই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছে তখন এটাও আলোচনা হচ্ছে, বিশেষ করে সরকার পক্ষ বলার চেষ্টা করছেন যে ইলন মাস্ক ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন, নবদিগন্ত উন্মোচিত হচ্ছে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের। কিন্তু ইলন মাস্ক ডক্টর ইউনূসকে কেন ফোন দিলেন? রাষ্ট্রীয় কোনো কাজে? আমেরিকার রাষ্ট্রীয় কোনো বার্তা দিয়েছেন কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো বার্তা নিয়ে কথা বলেছেন? যতটুকু খবর শোনা যাচ্ছে, ইলন মাস্ক ব্যবসায়িক কারণে, তার নিজের ব্যবসায়িক কারণে ডক্টর ইউনূসকে ফোন দিয়েছেন, যেমন তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানকে ফোন দিয়েছেন। ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক, সেই কোম্পানি নতুন স্যাটেলাইট ইন্টারনেট এনেছে, বিশ্বের বিভিন্ন দেশে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভুটানেও সেটা চালু হয়ে গেছে স্যাটেলাইট ইন্টারনেট। সেই স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংয়ের বাংলাদেশে অনুমোদন নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন বলে বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র সেরকম খবরই দিচ্ছে। অর্থাৎ ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূসের কোনো রাষ্ট্রীয় প্রোটোকলের কথা হয়নি। এক দেশ আর এক দেশের সঙ্গে কথা হচ্ছে সেরকম কোনো কথা হয়নি। ইলন মাস্ক একজন ব্যবসায়ী, তার ব্যবসার জন্য বা তার কোম্পানিকে নিয়ে, কোম্পানির একটা অনুমোদনের জন্য, বাংলাদেশে ব্যবসা চালানোর জন্য ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন বলে শোনা যাচ্ছে। সেটা যদি হয় তাহলে ইলন মাস্কের ডক্টর ইউনূসের সঙ্গে ফোনালাপ কোনো তাৎপর্য বহন করে না রাষ্ট্রীয় ক্ষেত্রে। সেই কারণেই অনেকে বলছেন যে ইলন মাস্কের সঙ্গে ফোনালাপের ব্যাপারটা ফলাও করে সরকার যখন প্রচার করছে তখন এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা করছে। কিন্তু ওদিকে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যে খেলা শুরু করলেন কিংবা করছেন বলে আভাস পাওয়া যাচ্ছে, যেরকম এগ্রেসিভ বাক্য তারা প্রয়োগ করেছেন দুই প্রেসিডেন্ট, এবং যেভাবে বারবার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে মাই ফ্রেন্ড এবং পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান এবং 12 বছর শাসনে ম্যাজিক দেখিয়েছেন, ভারতকে চেঞ্জ করে ফেলেছেন, এরকম নানাভাবে প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী, তখন খুব সহজেই বোঝা যায় যে নরেন্দ্র মোদী একটা ফ্যাক্ট আমেরিকার কাছে। আর সেই কারণে শেখ হাসিনাকে ডক্টর ইউনূস সরকার আর ফিরে পাবে কিনা বাংলাদেশে, সেটা যখন একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার হচ্ছে, তখন ডক্টর ইউনূস সরকারও নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে কিনা, যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল এবং নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের এই 12 তারিখের বৈঠককে কেন্দ্র করেও অনেক দিন থেকে, 13 তারিখের বৈঠককে কেন্দ্র করে অনেক দিন থেকে আলোচনা হচ্ছিল যে সেই বৈঠকের উপরে বাংলাদেশের সরকারের ভাগ্য অনেকটা নির্ভর করছে।